হ্যাঁ, এখন যেটা হচ্ছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধটা কি, আমরা তখন একটা পতাকা পেয়েছিলাম, জাতীয় সঙ্গীত পেয়েছিলাম, আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছিলাম। আজকে কিন্তু সত্যিকারের মুক্তিযুদ্ধ হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে। এবং আজকে অর্থনৈতিক যে দৈন্যতা কিংবা বৈষম্য, এবং যে 24 পরিবারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আন্তরিকভাবে, আজকে 24,000 পরিবার তৈরি করেছে এই সরকার। এরশাদ সাহেবকে শুনেছেন, বলছেন কয়জন লোক মারা গেছিল, সে ডাক্তার মিলন মারা গেছিল, আজকে 2 মিলিয়ন আছি আমরা। এই ডাক্তার মিলন সহ কয়জন, 6 জন, 10 জন, 15 জন, টোটাল তার 9 বছরে 20 জন, এর তো বেশি হয় নাই। আর 3 দিনে আজকে 200 পাখির মতো গুলি করে মারা হয়েছে। সুতরাং ইতিহাসে এটা এই ব্ল্যাক সেপ্টেম্বর যেটা আমরা বলি, ব্ল্যাক জুলাই, আজকে সেই ব্ল্যাক জুলাই আজকে থাকবে। আজকে এই শোকাহত অগস্টকে বলি, এই শোকাহত হবে এই জুলাই মাস। এই শিক্ষার্থীরা আমাদেরকে, নতুন প্রজন্ম আমাদেরকে শিখিয়ে দিয়েছে আগামী প্রজন্ম কিভাবে চলবে। আমরা মেধার বিকাশ চাই। আমরা আগামী মুক্তিযুদ্ধের যে লালিত চেতনা ছিল যে আমরা একটা বৈষম্যহীন সমাজ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা স্বচ্ছতা জবাবদিহিতার বাংলাদেশ সৃষ্টি করতে চাই। পরিবর্তনের জন্য দরকার একটা নবজাগরণ। আজকে বাংলাদেশে কিন্তু একটা নবজাগরণ হয়ে গিয়েছে। কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন, এর মাঝে আমরা হারিয়েছি, অনেক শহীদ হয়েছেন। আজকে সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যারা আহত অবস্থায় হসপিটালে কাতরাচ্ছেন, কিংবা সেই সন্তানহারা মায়ের আর্তনাদ, কিংবা সন্তানহারা পিতার আর্তনাদ আমাদের কানে না পৌঁছলে আমরা অনুধাবন করতে পারি। আজকে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা শুধু এটুকু বলতে চাই যে, আমি মারুফের কথা দিয়ে শেষে উনি বলছেন যে গেম ইজ ওভার, আমি বলতে চাই গেম ইজ ওভার, নাম্বার 1। নাম্বার 2, এটা সত্যি কথা যে এখানে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কিংবা হেফাজত বলেন, চরমনাই পীর বলেন, বিভিন্ন বাম বলেন, মোজাহিদুল ইসলাম সেলিমের কমিউনিস্ট পার্টি বলেন, সবাই কিন্তু আজকে সমর্থন দিয়েছে এবং এই সাথে একমত হয়েছে। আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে জাতীয় পার্টির ভূমিকাটা কি। দেখেন, জাতীয় পার্টির ভূমিকাটা কি আপনাকে প্রশ্ন করতে চাই। আপনার এখানে আপনি নিজেই সাক্ষী। আপনি মানে একাত্মতা ঘোষণা করেছে, একাত্মতা তো সবাই ঘোষণা করেছে, বিএনপিও করেছে। শুনেন, আপনি যে বললেন আমাদের ভূমিকা আলাদা একটা, মানে আলাদা একটা রেসপন্সিবিলিটি আছে। জি, আপনার মনে আছে 1 বছর আগে থেকেই আমি এখানে বিভিন্ন জনের সাথে আলোচনায় আমি বলেছি, যেহেতু আমি জাতীয় পার্টিকে রিপ্রেজেন্ট করি, আমি কিন্তু বলেছি যে এরশাদ সাহেবকে স্বৈরাচার বলতেন, আমরা এখন কোন আচারে আছি, এখন তো স্বৈরাচার এর সাথে সেই বড় স্বৈরাচারের ইয়েতে আছে, আপনার এখানে রেকর্ডে আছে, আপনি যদি খুঁজে পাবেন। এবং লাস্ট 2টা এপিসোডে আমি কিন্তু 16 তারিখে যেটা পড়েছিলাম, কিংবা 15 তারিখ, আমার তারিখটা খেয়াল নাই, আমি কিন্তু হ্যাঁ আমি বলেছিলাম যে দরকার হলে আজকে ইমিডিয়েটলি এটা আদালত, ছাত্রদেরকে আদালত না দেখিয়ে, জনগণকে হাইকোর্ট না দেখিয়ে আলোচনাটা, শুনানিটা এগিয়ে নিয়ে আসেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে দরজা ওপেন করে ছাত্রদের সাথে আলোচনা করতে পারেন। আমরা এই কথাটা বলেছি, পার্টি থেকে বলেছি, আপনার এখানেও আমি বলেছি, এটা রেকর্ডে আছে, কিন্তু তারা শোনেন নাই। এবং এটাও বলেছি লাস্ট পরশুদিন যেটা আপনার এপিসোডে এসে, যে আজকে গেম ইজ ওভার, এখন আমাদেরকে একটা জাতীয় একটা সমঝোতা দরকার, যেটা মিলন বলছে, যেটা আমরা আমাদের সময় 90-এর সময় বলেছি যে ক্ষমতা কি 0 পয়েন্টে দেবো। তো এইখানে বলতে চাই যে দেখেন, আমাদের সামনে 3টা মডেল আছে কিন্তু। নাম্বার 1, 90-এর এরশাদ ক্ষমতা হস্তান্তরের একটা মডেল। নাম্বার 2, বিএনপির আমলে 96-এ সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে সেখানে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে সেখানে ক্ষমতা হস্তান্তর। নাম্বার 3, 111। আজকে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা কিভাবে হবে। এটা হয়তো একটা প্রক্রিয়ার মধ্যে আছি। আজকে আপনি যেটা বলেছেন, যে বিশেষ করে শহীদ মিনারে যে লাখো জনতার মিছিল, সেখানে আমরা দেখেছি শুধু শিক্ষার্থী নয়, অভিভাবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংস্কৃতিক শিল্পী থেকে আরম্ভ করে সাধারণ জনগণ বিলীন হয়ে গেছে। দেখেন, একটা জিনিস কি, এই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগের তো বটেই, তারা তো 15 বছর ধরে আজকে এখানে আছে, এবং তারা তো মাইন্ড রিড করতে পারে নাই ছাত্রদের, শিক্ষার্থীদের, তরুণ প্রজন্মের।
এবং তারা কিন্তু শুধু তারা না, আমি মনে করি যে বিএনপি কিংবা জাতীয় পার্টি কিংবা অন্যান্য দলও এখানে ব্যর্থ হয়েছে। আমরা যারা রাজনীতি করি তারা ব্যর্থ হয়েছে যে এই প্রজন্ম, যেমন আমি নিজের কথাই বলি যে আমি বলতাম বিভিন্ন ইয়েতে বলছি, আজকে আমি উইথড্র করতে চাই সে কথা, যে রাজনীতিটা এটা বলেছি আওয়ামী লীগের কীর্তিকলাপের কারণে, যে আজকে তরুণ প্রজন্মের কাছে আমরা যে ভবিষ্যতের যে একটা সুন্দর রাজনীতি চাই, একটা গুণগত পরিবর্তন চাই, আমরা কিন্তু সেই তারা রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তারা আজকে বিদেশ চলে যাচ্ছে, মেধা পাচার হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি আজকে প্রমাণ করলো, যারা মেধা পাচার হয়ে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু তারপরও যারা থেকে যাচ্ছে তারা দেশকে নিয়ে ভাবে, তারা আমাদের চেয়ে আপডেট, তারা এক একটা কর্মসূচি দিয়েছে কত আধুনিক। দেখেন বাংলা ব্লকেট, মার্চ ফর জাস্টিস, হ্যাঁ, এই যে নাম দিয়ে যে প্রোগ্রামগুলি দিয়েছেন, আমরা যারা রাজনীতি করে আমরা এই নতুনত্ব আনতে পারি নাই, আমাদের শেখার আছে। শুধু প্রোগ্রামই দেয়নি, ওরা নতুন নতুন কৌশল মানে সেটাই কৌশল অবলম্বন প্রোগ্রাম তো করেছে, ফার্স্ট, তাতে সেই ওদের প্রোগ্রাম দিয়ে পরাস্ত করতে কৌশল, পারেনি। এবং তারা শান্তিপূর্ণভাবে তারা সেটা প্রথম তারা করেছিল। কিন্তু দেখেন আজকে উনি বঙ্গভবনের দরজা খুলে দেন প্রধানমন্ত্রী, কিন্তু যে সেদিন আপনার প্ল্যাটফর্ম সহ ঢাকার বিভিন্ন টক শোতে আমি এবং আমার দলের পক্ষ থেকে আমরা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি বললেন এদেরকে, দেখেন রাজাকারের যে স্লোগানটা কি ছিল, স্লোগানটা ছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। দিস ওয়াজ দ্য স্লোগান। এটাকে বিকৃতি করে শাসক গোষ্ঠী বলল যে রাজাকারের স্লোগান তুলে আজকে যে মুক্তিযুদ্ধ অপমান করছে। দেখেন কত কত তারাই। সুতরাং আমি এই জিনিসটা আজকে যেটা হয়েছে, যেটা জানতে চাই যে মানে এই যে পদত্যাগ করার প্রক্রিয়াটা আসলে কিভাবে হতে পারে। আমি সেটা আসছি, আমি পদত্যাগ যদি না করে সেইখানেও বা কি ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আমি বলছি, যেহেতু আগামীকাল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আমাদের শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা দেখেন 52 বছরের বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল? আমরা বৈষম্যের বিরুদ্ধে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং গণতান্ত্রিক বাংলাদেশকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এবং একটা জিনিস আপনারা এখানেই বলেছি, আবার রিপিট করতে চাই, মুক্তিযুদ্ধ একবারই হয়েছে। সেই মুক্তিযুদ্ধ আজকে যারা আওয়ামী ঘরনার যারা তারা ইন্টেলেকচুয়াল বলতে চায় এই এখনো সেই মুক্তিযুদ্ধের, হ্যাঁ এখন যেটা হচ্ছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধটা কি? আমরা তখন একটা পতাকা পেয়েছিলাম, জাতীয় সঙ্গীত পেয়েছিলাম, আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছিলাম। আজকে কিন্তু সত্যিকারের মুক্তিযুদ্ধ হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে। এবং আজকে অর্থনৈতিক যে দৈন্যতা কিংবা বৈষম্য, এবং যে 24 পরিবারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আন্তরিকভাবে, আজকে 24,000 পরিবার তৈরি করেছে এই সরকার। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বললেন এটা কিভাবে, এই কথাটা মারুফ ভাই কিংবা মিলন সাহেব বলে গেছেন যে এই কিভাবে জায়গাটাই আমাদের আজকে আলোচনা দরকার। যদিও শিক্ষার্থীরা বলেছে একজন সবার কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে সরকারের মূল অ্যাডভাইজার বলেন কিংবা প্রধান বলেন, তার নেতৃত্বে একটা হবে যারা একটা নির্বাচন করবে। দেখেন এই ছাত্রদের আন্দোলনে কিন্তু অনেকগুলি বিশ্লেষণ আছে, আমি যেটা বলতে গেলে সময় লাগবে, এটা অলরেডি বলেছি। তারপর 10 সেকেন্ডে যেটা বলতে চাই, প্রথম কথা হলো 14, 18, 24 তিনটা প্রজন্ম ভোট দিতে পারে নাই, নাম্বার 1। নাম্বার 2, হ্যাভ এবং হ্যাভ নটের দ্বন্দ্ব। নাম্বার 3, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। আর এখানে সত্যিকার ভাবে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ, একজন মা তার সন্তানকে ডিম খাওয়াতে পারে না, ডাবের পানি খাওয়াতে পারে না। আজকে এই অবস্থা রয়েছে। এই অবস্থা থেকে ফিরতে হলে আজকে অর্থনৈতিকভাবে এমন এক লোক দরকার, এমন এক লোকের আন্ডারে, এমন এক ব্যক্তিত্বের আন্ডারে, এমন এক নেতৃত্বের আন্ডারে আগামী দিনের পথ চলাটা হতে পারে যে অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। সেই ক্ষেত্রে আলোচনায় নাম দুটি এসেছে, যেটা আপনারা জানেন। আমরা ঢাকায় থেকে যেটা শুনছি, আপনারাও যদিও আজকে গ্লোবাল বিশ্ব, ঢাকা থাকেন, জার্মানি থাকেন, আমেরিকা থাকেন, আর লন্ডনে থাকেন, ওই আপনিও যা জানছেন অনেক সময় আমার চেয়ে আপনারা হয়তো আগে জানবেন। দুইটা নাম নিয়ে আলোচনা হচ্ছে, কারা আসবে জানি না। একজনের নাম ডক্টর ইউনূস, আরেকজনের নাম ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুজনের নাম আসতেছে, দুজনেই। আমার কথা হলো কি, সাধারণ মানুষ আমার কাছে বলছে যে মিলন ভাই আজকে প্রেস কনফারেন্স হয়েছিল আমাদেরকে, সেটা কি হয়েছে আমি পরে বলতেছি।
সেখানে তারা বলতেছিল যে আমাদের এমন একজন লোক দরকার যে অর্থনৈতিক সংকটকে কাটানোর জন্য বিদেশ থেকে সাহায্য আনতে পারবে, IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, UK থেকে। আজকে এই সংকটকে কাটাতে হবে। আজকে যারা এই মায়া কান্না কাটে যে হত্যাযোগ্য এবং ধ্বংসযোগ্য হয়েছে, হত্যাযোগ্যের আগে ধ্বংসযোগ্যটা নিয়ে আসে। ধ্বংসযোগ্য তো প্রথম কথা হলো শিক্ষার্থীরা করে নাই, খুব ক্লিয়ার মেসেজ। দ্বিতীয় হচ্ছে যে এই যে কি পয়েন্ট ইনস্টিটিউশন KPI বলি আমরা, এটা রক্ষা করার দায়িত্ব ছিল সরকার। আমরা যদি এইভাবে মনে করি যে এখানে সরকারেরও কিছু কিছু ক্ষেত্রে ইন্ধন ছিল এই জিনিসটাকে তৈরি করার জন্য, নাহলে কেন পুলিশ এখানে প্রোটেক্ট করে নাই। নাম্বার 3 হচ্ছে যে এই যে ঘটনাগুলি ঘটলো, এটা তো আজকে জনগণ এটার এই হত্যাযজ্ঞের, আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রথম বলেছি হত্যাযজ্ঞের জন্য একটা তালিকা দরকার। দেখেন যে শহীদ হয়েছেন একটা তালিকা কিন্তু এখনো বলতেছে না। পত্রিকায় আসছে 210-12 জন, সরকার বলতেছে 150 জন। আমার জানা মতে 210-12 জন, প্রায় 300-র কাছাকাছি লোক মারা গেছে। যদিও এটা আমরা বলছি যে এইটার প্রত্যেকটা জায়গায় এটা বিশেষ করে সংবাদপত্রের উপর, তথ্যের উপর ভিত্তি করে আমাদের এটা আগাইতে হবে, আমাদের মেডিকেল রিপোর্টের উপর এটা আগাইতে হবে। যদিও প্রথম আলো একটা নিউজ আমরা জানি যেখানে কে কিভাবে মারা গেছে, কত পার্সেন্ট লোক গুলিতে মারা গেছে, কয়জন ছড়া গলিতে মারা গেছে, কয়জন আঘাতে তালিকা আনতে হবে। যাই হোক, আমরা সেই তালিকার কথা বলেছি। আমরা বলেছি ওবায়দুল কাদেরকে, সেই বিচারের কি এখন পর্যন্ত আমরা আমি শেষ করি। আজকে আমরা প্রেস কনফারেন্সে বলেছি ওবায়দুল কাদেরকে 24 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার এবং মন্ত্রণালয় থেকে তাকে বহিষ্কার করতে হবে। এই কথাটা কেন বলছি প্রশ্ন করতে পারেন, যেহেতু এখনো তারা মানে ক্ষমতায় প্রধানমন্ত্রী আছে, তাকে তো যেতেই হবে। যাওয়ার আগে তার কিছু কিছু জিনিস তার হাত দিয়ে করালে ভালো হয়, আমরা এটা বলেছি। এখন যে অবস্থায় আসছে ওইটা না হলে এখন সিএস টু গো। এখন তাকে যদি যেতে হয়, আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত সঙ্গত কথা বলেছেন, যেটা আমি লাস্ট এপিসোডে বলেছি যে এই যাওয়াটা কিভাবে, এই যাওয়াটা হতে পারে যে নাম দুটা বললাম, যে কোনো মানে আরেকটা নাম আছে কিন্তু আপনাদেরকে বলি, জেনারেল ইকবাল করিম ভুইয়া, যিনি ছিলেন সাবেক সেনা প্রধান। এটা বর্তমান যারা আর্মির আছেন তারা তাকে পছন্দ করছেন, যে তার কাছে দিলে হয়তো আর্মিটাও থাকবে। আর আর্মিতে কিন্তু আজকে যে মিটিং এ যেটা হয়েছে, তারা জনগণের বিরুদ্ধে আর কোনো বন্দুক তুলবে না, ছাত্রদের বিরুদ্ধে আর কোনো বন্দুক তুলবে না, এবং তারা বলে দিচ্ছে স্ট্রেটলি তার ইয়েদেরকে, যারা ডিপ্লয়মেন্ট আর্মিরা থাকে, যে নট টু ফায়ার এনি মোর এনি সিঙ্গেল থিং। এটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। এবং আমার জানা মতে সেনা প্রধানের আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কথা, হাউ টু এটাকে, যে প্রক্রিয়ার কথা বললাম, যে জিনিসটা কিভাবে করা যায়। এবং ইতিমধ্যে শুনেছি তাপস সাহেব সহ অনেকে পাড়ি জমিয়েছেন এখানে। ডজন খানেক এমপি এখন বিদেশের বাইরে। এবং আজকের পর এই সেনাবাহিনীর এই মিটিং এর পর আমার মনে হয় যে কাল থেকে এটা মানে আরো বেশি অন্য পর্যায়ে যাবে। এবং কালকে যে অসহযোগ আন্দোলনের ডাক তারা দিয়েছে, আজকে এমনও হতে পারে যে, যেটা আমরা যতদূর জানি 144 দ্বারা বলেন, ইমার্জেন্সি বলেন, ইত্যাদি ইত্যাদি দিতে পারে। কিন্তু এটা কিন্তু শুনেন, আমরাও তো 90 ছিলাম, ওই এগুলি লাস্ট মুহূর্তে ওই যে এরশাদ সাহেবকে জেনারেল নুরুদ্দিন এসে যখন বললো যে স্যার সরি, সলভ ইট পলিটিক্যালি। হ্যাঁ, ওই যে এরশাদ সাহেব তো দেখেন এই কথাটা বারবার বলতো, যেহেতু আমি জাতীয় পার্টি করি, এরশাদ সাহেবকে শুনেছি আর বলছেন কয়জন লোক মারা গেছিল, সে ডাক্তার মিলন মারা গেছিল, আজকে 2 মিলিয়ন আছি আমরা। এই ডাক্তার মিলন সহ কয়জন, 6 জন, 10 জন, 15 জন, টোটাল তার 9 বছরে 20 জন, এর তো বেশি হয় নাই। আর 3 দিনে আজকে 200 পাখির মতো গুলি করে মারা হয়েছে। সুতরাং ইতিহাসে এটা এই ব্ল্যাক সেপ্টেম্বর, যেটা আমরা বলি ব্ল্যাক জুলাই, আজকে সেই ব্ল্যাক জুলাই আজকে থাকবে। আজকে এই শোকাহত অগস্টকে বলি, এই শোকাহত হবে এই জুলাই মাস। এই জুলাই মাস আমরা সকল হত্যাকাণ্ডের আমরা নিন্দা করি, সুতরাং এই জুলাই মাসকে আমাদের স্মরণ করতে হবে। এখন আমি কনক্লুডিং রিমার্কসে যেটা কথাটা বলতে চাই, যে আমাদেরকে এই যে সব দলের যে কথাটা লাস্ট মিটিংয়ে আপনি বলছিলেন, আপনি হয়তো অনেকে বলুন, আমি বলেছিলাম যে একটা সমঝোতা, অনেকে হয়তো বলেছিল যে হয়তো সরকারের সাথে সমঝোতা। নো, আমি সেদিন বলেছিলাম যে একটা কি বলে এটাকে, জাতীয় সনদ কিংবা একটা আন্ডারস্ট্যান্ডিং কিংবা একটা কি, যে যেমন আমি বললাম 90, 96, 2008, 3 মডেল ইজ দেয়ার, হাউ she will transfer her power
অর্থাৎ জি, এটা তো অসংখ্য একটা একটা জিনিসে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো করতে হবে। আপনি তো ওই যে মিলন তো বলে গেল যে এটা তো ওই